অ্যান্ড আমরা শুরু করতে চাই আজ একটা ঘটনা দিয়ে, যে ঘটনাটা আমাদের একজন লিসনার পাঠিয়েছেন রাজশাহী থেকে, এবং তিনি লিখেছেন যে ভূত জিন যেটাই বলেন না কেন, যিনি এক্সপেরিয়েন্স করেছেন তিনি ছাড়া আর কেউ এর বাস্তবতা বুঝবেন না। এবং আমার এই ঘটনাটা আজ থেকে 2 বছর আগে হয়েছিল। একবার কলেজ ছুটি হলে আমি দাদা বাড়িতে যাওয়ার ডিসিশন নেই। আমি রাজশাহী থাকি, আমার দাদা বাড়ি নাটোরে আমি রাত 8টার দিকে পৌঁছাই। ওখানে কিছু ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে দাদাবাড়ির দিকে রওনা দেই, এবং যে জায়গায় রিক্সা কিংবা ভ্যান পাওয়া যায় ওখানে 10টার সময় যাই। তখন শীতকাল ছিল, আশেপাশে লোকজন ছিল না, মাত্র দুটা ভ্যান দাঁড়ানো ছিল, এবং মোড়ের উপরে একটা টি স্টলে 3 জন মানুষ দেখে ভাবলাম ওখানে হয়তো ভ্যান চালক আছে। ওখান থেকে আমার দাদাবাড়ি 5 কিলোমিটারের ভেতরে গ্রামের মধ্যে একজন ভ্যান চালক পেলাম, কিন্তু তিনি একা আমাকে নিয়ে যেতে রাজি হলেন না। ভাড়া বেশি দিতে চাইলাম, তবুও তিনি রাজি হলেন না। এমন সময় দূর থেকে একজন বয়স্ক ব্যক্তি যেতে চাইলেন। তিনি দোকান থেকে একটু দূরে দাঁড়িয়েছিলেন। একজন বয়স্ক মানুষ যেমন পাঞ্জাবি পায়জামা পরেন তিনি তাই পরা ছিলেন। তার মুখ ভর্তি সাদা দাড়ি ছিল। এবারে ভ্যান চালক বললেন, যাই আল্লাহর নাম করে। তিনি ভ্যান নিয়ে আসার পর আমি ভ্যানের সামনের দিকে বসলাম, আর বয়স্ক মানুষটি ভ্যানের পিছনে বসলেন। এবং তিনি যখন বলছেন তখন অদ্ভুত সুন্দর একটা গন্ধ আমি পেলাম। তিনি যখন বসছেন আর কি ভ্যানে, তখন একটা অদ্ভুত সুন্দর গন্ধ পেলাম। আমি ভাবলাম যে বুড়ো মানুষ হয়তো ভালো কোনো আতর মেখেছেন। যাই হোক, ভ্যান চলতে শুরু করলো। রাস্তায় এক জায়গায় একটা বড় বটগাছ আছে। লোকে বলে অনেক আগে ওখানে নাকি কয়েকটা কবুতর ছিল। জায়গাটা নিয়ে অনেক উইয়ার্ড কাহিনী শোনা যায়। ভ্যান চালক বেশ জোরেই ভ্যান চালাচ্ছিল। হঠাৎ আমি খেয়াল করলাম বয়স্ক মানুষটা আমার পিছনে বসলেও আমি তার আতরের গন্ধ বেশ তীব্রভাবেই পাচ্ছি। তিনি যেহেতু পিছনে বসে আছেন আর ভ্যান বেশ জোরে চলছে, তাই বাতাসে গন্ধটা সামনে আসার কথা না, কিন্তু আমি বেশ তীব্রভাবেই গন্ধ পাচ্ছি। আমি ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিলাম না। ওই বটগাছটা থেকে যখন প্রায় হাফ কিলোমিটার দূরে আমরা তখন একটা বিশ্রী গন্ধ পেলাম। আমি ভ্যান চালককে জিজ্ঞাসা করলাম যে এখানে কিছু মরে পড়ে আছে কিনা, যেমন কুকুর কিংবা অন্য কিছু। ভ্যান চালক বললেন যে দিনে এমন গন্ধ পাইনি কিংবা কিছু দেখিনি। হঠাৎ সে বলল, ভাই দেখেন সামনে কোথায় যেন আগুন লেগেছে। আমিও সামনে তাকিয়ে দেখলাম বেশ দূরে কোথায় যেন আগুন লেগেছে। এমন সময় পিছন থেকে বয়স্ক লোকটা বললেন, তুমি তোমার মতো ভ্যান চালাও। এদিকে যখন আমরা বটগাছটার কাছাকাছি আসলাম, তখন হঠাৎ খুব জোরে বাতাস শুরু হলো। মনে হচ্ছিল ঝড় হচ্ছে, অথচ তখন ডিসেম্বর মাস, ঝড় হওয়ার কথা না। এবারে আবার ওই বয়স্ক মানুষটা বললেন, তুমি তোমার মতো ভ্যান চালাও। রাস্তায় হঠাৎ অনেকগুলো বিড়াল কুকুর এসে হাজির হলো। তারা বারবার ভ্যানের সামনে পড়ে, আর ভ্যান চালক হুটহাট বলে তাদের তাড়ানোর চেষ্টা করে। কোনো মতে আমরা ওই এলাকাটা পাড়ি দেওয়ার পরে সব ঠিক হয়ে যায়। বাড়ির কাছাকাছি এসে আমি ভ্যানের পেছনে তাকালাম। উদ্দেশ্য ছিল ওই বয়স্ক মানুষটাকে জিজ্ঞাসা করা যে তিনি কোথায় যাবেন, কিন্তু অবাক হয়ে দেখলাম পেছনে কেউ নেই। অথচ এর মাঝে ভ্যান কোথাও থামেনি যে মানুষটা নেমে পড়বেন। আমি ভ্যান চালককে কথাটা বলতেই সে যখন একটু পিছনে তাকায়, তখনই ভ্যানটা উল্টে যায়। এরপর আমার আর কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি দাদা বাড়িতে। আমাকে জানানো হলো যে আমাকে আর ভ্যান চালককে অজ্ঞান অবস্থায় বাড়ি থেকে একটু দূরে পাওয়া গেছে, আর ভ্যানের চাকাগুলো বাঁকা হয়ে গেছে। ভ্যান চালকের হাতে বেশ কিছু টাকা দিয়ে বিদায় করে দেই। ওই দিন বিকাল থেকে আমার খুব জ্বর আসে। রাতে যখন ঘুমাতে গেছি, হঠাৎ রাস্তায় পাওয়া সেই বাজে গন্ধটা আমার ঘর ভরে যায়। আমি খুব ভয় পেয়ে যাই। হঠাৎ আবার সেই বয়স্ক ব্যক্তির আতরের গন্ধ পাই। আমি চোখ খুলে তাকাই। আমার ঘরের লাইট অফ করা ছিল, কিন্তু চোখ মেলেই দেখি সেই বয়স্ক মানুষটা আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছেন, আর তার শরীরের আলোয় চারিদিক ভরে গেছে। তিনি আমার দিকে তাকিয়ে হাসছেন। এবার তিনি আমাকে বললেন, ভয় পেও না, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আরো অবাক হলাম এটা দেখে যে তিনি কথাগুলো বললেন, অথচ তার ঠোঁট নড়ল না।
যাই হোক, এবং আমার শেষ যেটুকু মনে পড়ছে যে বয়স্ক মানুষটা আমার মাথার দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন, আর তারপরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর থেকে আমার আর সেরকম কোনো প্রবলেম হয়নি, তবে এখনো আমি মাঝে মাঝে ওই বয়স্ক মানুষটার গন্ধ পাই। এরকম অদ্ভুত কিছু ঘটনা রেগুলারই ঘটে, এবং এই ধরনের ঘটনা নিশ্চয়ই আপনাদেরও আছে। এবং আমি রিসেন্টলি একটা খুব উইয়ার্ড একটা ঘটনা শুনেছি। আমি রিসেন্টলি একটা মুভি দেখেছি, মুভিটার নাম আমি আপনাদেরকেও বলবো, সেটা হচ্ছে ইনসিডিয়াস, এন্ড এটা আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। আর যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে যে মাঝে মাঝে কিছু মানুষ যারা কিনা কোমায় চলে যায় এবং আবার তারপরে ফিরে আসে, তাদের মধ্যে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। তারা ফিরে এসে যে সমস্ত ঘটনা বলেন, সেই সমস্ত ঘটনাগুলো খুব অদ্ভুত। সেগুলো নিয়ে আমরা আজকে শো মাঝখানে আলোচনা করব, আপনাদেরকে জানিয়ে দেব যে অনেকেরই এরকম হয়েছে যে দেখা গেছে যে তিনি প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গেছেন, এই সময় হঠাৎ করে তিনি আবিষ্কার করলেন যে অপারেশন থিয়েটারের মধ্যে তিনি একটা কর্নারে দাঁড়িয়ে আছেন এবং দেখতে পাচ্ছেন তাকে নিয়েই ডাক্তাররা ব্যস্ত, তার অপারেশন চলছে। এরকম অদ্ভুত কিছু ঘটনা আমি শুনেছি, এবং এরকম অদ্ভুত কিছু ঘটনা আমি জেনে খুবই অবাক হয়েছি, এবং নিশ্চয়ই আপনাদেরও খুব অদ্ভুত লাগবে এই ঘটনাগুলো। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। তার নামটি এখনো দেখতে পাচ্ছি না। যাই হোক, তার ঘটনায় চলে যাই। তিনি লিখেছেন, বেশ কিছুদিন আগে আমি আর আমার এক সহকর্মী একটি বিশেষ কাজে চট্টগ্রাম থেকে রাতের ট্রেনে ঢাকা যাচ্ছিলাম। আমরা যে কামরাটিতে উঠি সেটি ছিল বগির শেষে, টয়লেটের পাশে। সেদিন ট্রেনের যাত্রী অস্বাভাবিক রকম কম ছিল। আমাদের কামরাটিতে আর দুজন অপরিচিত যাত্রী ছিল। ট্রেন ছাড়ার বেশ কিছুক্ষণ পর সবাই ঘুমাবার প্রস্তুতি নেয়। আমি রুম থেকে বেরিয়ে টয়লেট যাবার সময় লক্ষ্য করি টয়লেটের পাশে মেঝেতে এক বৃদ্ধ লোক একটি ব্যাগ নিয়ে হাঁটুর মুড়ি দিয়ে মাথা নিচু করে বসে আছে। আমি অতি উৎসাহ নিয়ে তাকে জিজ্ঞাসা করি, চাচা কই যাবেন? বৃদ্ধ লোকটি ধীরে ধীরে মাথা উঁচু করে আমার দিকে তাকালো। দেখলাম পুরনো সাদা পাঞ্জাবি আর লুঙ্গি পরিহিত লোকটিকে। দেখলাম থুতনির কাছে এক গোছা সাদা দাড়ি। আরো দেখলাম লোকটার চোখটার বাম পাশের চোখটি ছিল অসম্ভব খোলা এবং ভয়ঙ্কর। লোকটি সেই ভয়ঙ্কর চোখ দিয়ে কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে অত্যন্ত বিরক্তির সুরে বলল, ঢাকা। আমি আর কথা না বাড়িয়ে টয়লেট ছেড়ে রুমে গিয়ে শুয়ে পড়ি। এলাকা আমার ট্রেনে ঘুম আসে না, তাই বাতি নিভিয়ে দিয়ে অন্ধকারে চোখ খোলা রেখে শুয়েছিলাম। এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে, এমনকি আমার সহকর্মীও। বুঝতে বাকি রইল না এরা সবাই ট্রেনে ঘুমোতে অভ্যস্ত। এভাবে কিছুটা সময় যাবার পর হঠাৎ লক্ষ্য করলাম দরজার কিছু অংশ, খোলা অংশ দিয়ে কিছু একটা দেখা যাচ্ছে। অনেকক্ষণ লক্ষ্য করার পর বুঝতে পারি জিনিসটা আর কিছুই না, একজোড়া চোখ। স্বাভাবিকের চেয়ে বড় চোখ দুটি লম্বালম্বি ভাবে আমার দিকে তাকিয়ে একটু পরপর পলক ফেলছে। কিছুটা ভয় পেলেও নিশ্চিত হওয়ার জন্য মনে সাহস এনে উঠে দাঁড়াতে চোখগুলো চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। হ্যালুসিনেশন ভেবে ব্যাপারটাকে পাত্তা না দিয়ে দরজাটা ভালোভাবে লাগিয়ে আবার এসে শুয়ে পড়লাম। শোবার কিছুক্ষণের মধ্যে আমার চোখে রাজ্যের ঘুম এসে জড়ো হলো। কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। ঘুম ভাঙল একটা দুঃস্বপ্ন দেখে। স্বপ্নে দেখলাম অসম্ভব সুন্দর এবং নির্জন একটি জায়গায় আমি হাঁটছি, সাথে অপরিচিত একটা ছেলে। হঠাৎ দেখতে পাই দূরে একদল মানুষ আমাদের দিকে এগিয়ে আসছে। ছেলেটি আমাকে ওই মানুষগুলোকে দেখিয়ে বলল, ওরা আমাকে নিতে আসছে। মানুষগুলো কাছে আসতে দেখলাম এরা সবাই বোরকা পরা মহিলা। শুধু ঘোলাটে ভয়ঙ্কর চোখ ছাড়া তাদের কারো মুখ দেখা যাচ্ছিল না। ছেলেটি ওদের সাথে যেতে যেতে আমি জিজ্ঞেস করলাম, ওরা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ছেলেটি জবাব দিল, ওদের দেশে। আমি প্রশ্ন করলাম, ওরা কারা? ছেলেটি আমার দিকে তাকিয়ে অত্যন্ত ধীর কণ্ঠে বলল, ওরা সবাই জিন। এই কথা শোনার পর সবাই আমার দিকে তাকিয়ে অত্যন্ত বিকট আর ভয়ঙ্কর ভাবে হাসি দেয়। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমার ভীষণ অস্থির লাগছিল, আর আমি ঘামছিলাম। নিজেকে সহজ করার জন্য পানি খেয়ে সিগারেটের প্যাকেটটা নিয়ে রুম থেকে বের হয়ে টয়লেটের পাশে দাঁড়িয়ে জানালার দিকে মুখ করে সিগারেট ধরলাম। লক্ষ্য করলাম বৃদ্ধ লোকটি আর সেখানে নেই, এবং একটু পরেই ভারী গলায় পেছন থেকে কে আমাকে ডাকলো। ঘুরে দাঁড়াতে দেখলাম যা, তাতে আমার রক্ত হিম হয়ে গেল। আমার নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। দেখলাম আমার সামনে বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে, যার উচ্চতা আমার চাইতে বেশি। ভয়ঙ্কর দুই ঘোলাটে চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। মহিলাটি আমাকে প্রশ্ন করল, বাথরুমটা কোথায়? আমি বুঝতে পারছিলাম না কি করব। শুধু ডান হাত প্রসারিত করে বাথরুমটা দেখিয়ে এক দৌড়ে রুমে এসে কলিগকে ডেকে তুলি। তাকে কিছু না বলে বাথরুমের সামনে নিয়ে আসি। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে 30 সেকেন্ডের চাইতেও কম সময়ের মধ্যে মহিলাটি উধাও।
বাথরুমও খালি। আমার কলিগ বারবার জিজ্ঞাসা করার পরও ব্যাপারটি এড়িয়ে যায়। রুমে এসে বাকি রাতটুকু কাটিয়ে দিই, কারণ ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছিলাম না। না ঘুমিয়ে কাটিয়ে দিই বাকি রাতটা। সকালে ট্রেন থেকে নেমে যেই বাসায় যাই তার সামনে ছোট্ট একটা ভিড় দেখতে পাই। একজনকে জিজ্ঞেস করতেই বলে গত রাতে এই বাড়ির একটা ছেলে মারা গেছে। ভিড় এগিয়ে গিয়ে দেখি কফিনের মধ্যে যে মৃত মানুষটি শুয়ে আছে সে আর কেউ না, গত রাত্রে স্বপ্নে দেখা সেই ছেলেটি, যার মুখটি আমার কাছে এখনো জীবন্ত। আমি বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে, নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। নিজেকে সামলাতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই বুঝতে পারি আমার গায়ে প্রচন্ড জ্বর। তাই কাজ শেষ না করেই আমাকে চট্টগ্রাম থেকে ফিরে আসতে হয়। 6-7 দিন আমার জ্বর ছিল, কিন্তু এই ঘটনা কাউকে বলিনি, কেননা আমার কথা বিশ্বাস করবে না। আমি নিজেও ওই ঘটনার কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারিনি। শরীর ভালো হবার বেশ কিছুদিন পর আমি একদিন রাত করে বাসায় ফিরছিলাম। হঠাৎ লক্ষ্য করি বাসার সামনে আধো আলোকিত একটা জায়গায় কেউ একজন বসে আছে। ভালো করে খেয়াল করে দেখি এক বৃদ্ধ লোক হাঁটু মুড়ে, হাঁটু ভাঁজ করে বসে আছে এবং যার থুতনিতে একগোছা সাদা দাড়ি আর ঘোরাটে চোখ, ভয়ঙ্কর সেই চোখ কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে নামটা জানাননি, নামটা জানালে খুব ভালো হতো। এইটাই ছিল তার ঘটনা। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। সেরকমই একজন তিনি আমাকে বলেছেন, আমাকে SMS করেছেন এবং তার নামটা হচ্ছে শান্ত। শান্ত জাপান থেকে এসএমএসটি করেছেন এবং তিনি বলছেন যে সময়ের প্রবাহে আচ্ছা প্রথম যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে 30 এপ্রিল 1999। তিনি বলেন যে আমরা তখন চিটাগাংয়ে থাকতাম। আমি ক্লাস 5-এ পড়তাম। নর্মালি বড় হয়ে যাওয়ার কারণে আমাকে আলাদা রুমে থাকতে হতো এবং আমি, বাবা, মা, ছোট বোন থাকতো আরেক রুমে। 30 এপ্রিল রাতেও অন্যান্য সাধারণ রাতের মতো ঘুমাতে গেলাম। ঘুমানোর পর খুব অদ্ভুত একটা কিছু হলো। আমি বলছি না স্বপ্ন দেখেছি, কারণ আমি জানি না যে স্বপ্ন নাকি বাস্তব। দেখলাম একজন মহিলা আমার বেডের কাছে দাঁড়ানো। মহিলাকে দেখার সাথে সাথে আমি বিছানায় উঠে বসলাম। বসার পর আমাকে বলল, চলো আমরা আজ ঘুরবো আর দেখবো। ঠিক উনি ব্র্যাকেটে আবার লিখে দিয়েছেন, ঠিক যেভাবে লিখলাম সেভাবেই মহিলা কথাটা বলেছিল। আমি আবার রিপিট করছি, চলো আমরা আজ ঘুরবো আর দেখবো। আমি ঘাড় নেড়ে সম্মতি জানাতেই আমি দেখলাম আমাদের গ্রামের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি এবং আশেপাশে অনেক মানুষ, আমার চাচা চাচি, ফুপা ফুপু সবাই কান্না করছে। আমি অবাক হয়ে সব দেখছিলাম। হঠাৎ করে কে যেন চিৎকার করে বলল, লাশ এসে পড়েছে। এবং অনেকটা আমার মতো দেখতে একটা ছেলে দৌড় দিয়ে নদীর দিকে যাচ্ছে। আমিও ওই ছেলেটির পেছনে দৌড় দিলাম। নদীর ঘাটে গিয়ে দেখি আমার মামা, চাচা এবং আরো কিছু পরিচিত মুখ একটা কফিন নামাচ্ছে এবং নৌকার ভেতর আমার আম্মা চিৎকার করে কাঁদছে। আম্মাকে কয়েকজন মিলে ধরে নৌকা থেকে নামাচ্ছে এবং আমার মতো দেখতে সেই ছেলেটা পাগলের মতো চিৎকার করে কাঁদছে। তারপর হঠাৎ করে দেখি আমার বেডরুমের বিছানার ওপর বসে আছি। ইলেকট্রিসিটি নাই, আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি বাবা বলে চিৎকার দিলাম। একটু পরেই বাবা মোমবাতি নিয়ে আমার রুমে আসলো এবং জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি বললাম দুঃস্বপ্ন দেখেছি। বাবা হাসতে হাসতে বললেন, গাধা। তারপর আমি বাবাকে অনুরোধ করলাম আমার সাথে ঘুমাতে। বাবা ঠিক আছে বলে আমার সাথে ঘুমাতে গেলেন। ঘুমানোর সময় বাবা বললেন, কি ব্যাপার, তোর রুমে এত সুন্দর গন্ধ কেন? কিন্তু আমি কোনো গন্ধ পাচ্ছিলাম না। পরের দিন সকালে সব ঠিক, আমার সব মনে আছে, কিন্তু ওই মহিলার চেহারাটা মনে করতে পারছিলাম না। কোনো রকমেই মনে আসছিল না। সময়ের প্রবাহে আমি আস্তে আস্তে ওই কাহিনীটা প্রায় ভুলে গেছি। বলতে গেলে ওটা আমি দুঃস্বপ্ন ভেবে মুছে ফেলার চেষ্টা করলাম। 2000 সালে বাবা ফার্স্ট হার্ট অ্যাটাক করে। 2002-এর ভেতরে বাবা অলরেডি 2বার হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাকের পর বাবা অনেক চেঞ্জ হয়ে যায়। সবসময় একা ঘুমাতো। মা রাতে সবসময় বাবা ঘুমাচ্ছে নাকি সব ঠিক আছে কিনা দেখার জন্য বাবার রুমে উকি দিত। একদিন রাতে মা বাবাকে দেখার জন্য রুমে ঢুকতেই দেখে যে বাবার রুমে 3টা বিড়াল ঘুমাচ্ছে। মা অনেক অবাক হলো। বাবার রুমের জানালা সব খুলে ঘুমাতেন। হার্ট অ্যাটাকের পর থেকে উনি বন্ধ ঘরে থাকতে পারতেন না। প্রায় দেখা যেত 3টা বিড়াল বাবার রুমে ঘুমিয়ে থাকত। বিড়ালগুলো অন্য রুমেও যেত না এবং শুধু রাতে আসতো, মেবি রাত 2টা 3টার দিকে। আমার তখন
প্রচন্ড অ্যাকোয়ারিয়ামের নেশা। বাসার প্রত্যেক রুমে অ্যাকোয়ারিয়াম ছিল। মা বলতো বিড়ালগুলো মাছের লোভে আসে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। বাবার শারীরিক অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যাওয়ার কারণে চিটাগং থেকে ঢাকার মিরপুর 2 একটা হসপিটালে আমার বাবাকে ভর্তি করানো হয়। তারপর বাবার ওপেন হার্ট সার্জারি হয় 7 এপ্রিলে। বাবার জন্য আমাদের গ্রামের বাড়িতে মিলাদ পড়ানো হবে এবং আরো কিছু পারিবারিক কাজ থাকায় আমাকে 28 এপ্রিল গ্রামের বাড়িতে যেতে হয়। আমার গ্রামের বাড়ি হলো কুমিল্লার দাউদকান্দিতে। 30 এপ্রিল সকাল 7টায় খবর পাই বাবা মারা গেছে। বাড়িতে কান্নাকাটি হতে থাকে। দুপুর 1:30-এর দিকে কেউ একজন চিৎকার করে লাশ এসে পড়েছে। আমি দৌড় দিয়ে নদীর ঘাটে যাই। নদীর ঘাটে গিয়ে দেখি আমার মামা চাচা নৌকা থেকে বাবার কফিন নামাচ্ছে এবং আমার মা চিৎকার করে কাঁদছে নৌকার ভেতর। হঠাৎ আমার মনে পড়ে, আরে এই সিন তো আমি আগেও দেখেছি, একদম সেই রাতের দেখার মতো, হুবহু একই রকম, একই ঘটনা, কোনো চেঞ্জ নেই। বাবা মারা যায় 30 এপ্রিল 2002 সকাল 5:20 এবং আমি কিভাবে 1999 সালের 30 এপ্রিলে সেটা দেখতে পাই। বাবা মারা যাবার পরে 3টা বিড়াল এই বাড়িতে আর কখনো দেখা যায়নি। এই ছিল ঘটনা। এবং তিনি যেটা বলছেন যে আমার মাথায় কিছু চিন্তা আসে। বাবা ছিলেন 7 ভাই। বাবার 3 ভাই মারা যায়, দুইজন হার্টের রোগে, একজন ক্যান্সারে। সো স্টে টিউন। আজকে এখানে শেষ করছি। টাটা।